আজকে আমি অ্যাওয়ার্ডটি পেয়েছি জনপ্রিয় একজন উপস্থাপক হিসেবে। আমার উপস্থাপনার শুরুটা অনেক আগে থেকে, ছোটবেলা থেকেই এই মিডিয়া লাইনে কাজ করার সক্ষমতা আমার ছিল, যার জন্যে আমার ছিল দীর্ঘদিন একটা মিডিয়ায় পদচারণা। আমি বাংলাদেশ বেতারের একজন স্টেট উপস্থাপক এবং বাংলাদেশ টেলিভিশনের একজন উপস্থাপক, যার জন্য প্রতিনিয়তই আমার উপস্থাপনা করতে হয়। আর বিশেষ করে মিডিয়া কর্মী হিসেবে কাজ করার বাসনা থেকেই আমার এই উপস্থাপনার কাজ করা শুরু, এবং প্রথম শুরু হয় প্রায় 1996-এ বাংলাদেশ বেতারের মাধ্যমে। উপস্থাপনা করতে যেয়ে এমন কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? উপস্থাপনা করতে কোনো বাধার সম্মুখীন হয়নি, তবে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই যে নিজের কাছে ভয়। যখন উপস্থাপনা করতে প্রথম দিকে নেমেছি, তখন স্পন্টেনিয়াস কথা বলার জন্যে যে একটা প্রস্তুতি, ওই প্রস্তুতি ভয় ছিল। এরপরে নিজে আস্তে আস্তে সেটাকে জয় করেছি। এখন কিন্তু আর কোনো বাধা নেই। এখন আরও ভালো লাগে, আরও স্বাচ্ছন্দ্য ফিল করি যখন অপেক্ষাকৃতভাবে অধিক দর্শকের সামনে থাকে। আরও বেশি ভালো যাচ্ছে, এটা দেখেন না কেন? নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে আমাদের এটিকেই বলা যে যারা উপস্থাপক হতে চায় তাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে প্রত্যুৎপন্ন তিনি যে বিষয়ে কথা বলতে চান এবং যে বিষয়ে তার সামনে যাকে থাকে তাকে যে বিষয়ে উপস্থাপন করতে চান তার বিষয়ে কিন্তু সম্পূর্ণ জ্ঞান দরকার। এবং সেই জ্ঞানটা এমন একটা জ্ঞান যে আপনাকে সব বিষয়েই ধারণা থাকতে হবে, তাহলে আপনি যে সামনে রয়েছে তার সঙ্গে কথা বলতে পারবেন বা অডিয়েন্সের সঙ্গে কথা বলতে পারবেন। তাই নতুন যারা উপস্থাপন করছেন তাদের বলবো আপনার সম্মুখ জ্ঞান রাখেন এবং সব বিষয়ে নিজেকে আপডেট রাখেন, তাহলে উপস্থাপক হতে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। ভাইয়া, সোশ্যাল মিডিয়া আমরা দেখি যারা উপস্থাপনার দায়িত্বে রয়েছে অনেকেই দেখা বিভিন্ন ভাইরাল কন্টেন্ট নিয়ে আসলে উপস্থাপনা করে এবং বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেয়। সম্প্রতি আমরা দেখতে পারি যে বাংলাদেশে এরকম কিছু ঘটছে। আসলে এই যে কন্ট্রোভার্সিটি জড়ায় বা তৈরি করে তাদের উদ্দেশ্যে আসলে ওই সমস্ত উপস্থাপকদের আপনার কি বার্তা থাকবে? আচ্ছা, আসলে সব বিষয়েরই একটি মৌলিক বিষয় থাকে। গানগুলি মৌলিক গান, উপস্থাপনার একটি বিষয় রয়েছে, কিন্তু বর্তমানে আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে কেউ কেউ মানে কাটতি বা ভাইরাল হবার জন্যেও কিন্তু কথাটি এমন অ্যাঙ্গেলে ছুঁড়ে থাকেন যেন সেটা দর্শকগ্রাহী হয়। এই জন্যেই হয়তো বা কোনো উপস্থাপক আরও জনপ্রিয় এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই এ ধরনের কোশ্চেন করে থাকেন। তবে সেটা যদি কোনো কিছু নেতিবাচক উপস্থাপন না হয় তাহলে আমি মনে করি এটা হতে পারে, কারণ উপস্থাপনার কিন্তু অনেক বিষয়ই রয়েছে আপনারা জানেন। তো এই জন্য আমি মনে করি যে সেটা বেশ ভালোই। ভাইয়া, আরেকটা জিনিস আমরা দেখলাম সম্প্রতি যে ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে এখন অনেক উপস্থাপকের উপরে একটা মানে ভিন্নতা তৈরি করছে, যে ব্যাপারটা হলো একজন নায়িকাকে শোতে ডেকে এনে তার হাতে যখন কিস করে, আসলে এই ব্যাপারটা যখন তার সে মিডিয়াতে এসে বলে এবং মানুষজন বিভিন্ন সমালোচনা করে তাদেরকে নিয়ে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এটা এই জায়গায় কিন্তু একটি বিষয় রয়েছে। দেখুন, মিডিয়া হচ্ছে এমন একটি জায়গা যে জায়গাটি আমরা সুন্দর সাবলীলভাবে এমন কিছু উপস্থাপনা করতে চাই যা সবার কাছে গ্রহণযোগ্য এবং সমালোচনার ঊর্ধ্বে। এজন্য আমি মনে করি আমরা যদি যারা মিডিয়া কর্মী রয়েছে তারা যদি এমন কিছু করে ফেলি যেটা আমাদের সমালোচনার মধ্যে ফেলে, সেটা কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য হবে না। তাই আমি মনে করি আমাদের সমালোচনার ঊর্ধ্বে থেকে যেটা কালচারটা, যেটা আমাদের বাঙালি সংস্কৃতি যেটা সাপোর্ট করে সেইটা করব। যদি আমি দেখা গেছে যে আপনার ব্রাজিলের সাম্বা নাচ, তাদের জন্য কিন্তু একটা জাতীয় সংস্কৃতি এবং সেই নাচটার গ্রহণযোগ্যতা রয়েছে, কিন্তু সেটা আমার দেশে কিন্তু গ্রহণযোগ্যতা নেই। তাই আমার দেশে যেটা গ্রহণযোগ্যতা রয়েছে আমরা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যারা মিডিয়া কর্মী রয়েছি তারা যদি সেভাবে কাজ করি তাহলে আমার মনে হয় ভালো হবে এবং সেটি করা উচিত। সাকলান ভাই, একজন উপস্থাপকের কোন দিকগুলো থাকা উচিত? একজন উপস্থাপকের সবচেয়ে বড় একটি গুণ হচ্ছে যে সে যে কোনো বিষয় অত্যন্ত নান্দনিকভাবে উপস্থাপন করতে পারে এবং তিনি এমনভাবে উপস্থাপনা করবেন যেন অডিয়েন্স যারা রয়েছে তারা বোরিং ফিল না করে, এবং যে যে বিষয় উপস্থাপনা করছে সেই বিষয়ের গভীরতা এতটা গভীর হবে যেন সে বিষয়ে কিন্তু ইনফরমেটিভ হয় এবং মানুষের কাছে কিছু গ্রহণযোগ্য বিষয় হয়। তাহলেই আমার মনে হয় যে এই উপস্থাপনাটা সবার কাছে গ্রহণযোগ্য হবে।